breathing and exchange of গ্যাসেস। আচ্ছা দেখো, এর পূর্বে আমাদের প্রায় সকলেরই আমরা বলতে পারি যে আলোচনা হয়ে গেছে, সেটা হচ্ছে রেসপিরেশন। আমরা রেসপিরেশন সম্পর্কে এর পূর্বে আলোচনা করেছি, বিশেষ করে প্ল্যান্ট ফিজিওলজিতে আমরা আলোচনা করেছি, এমনকি 9-এও আমরা সংক্ষেপে এই রেসপিরেশন সম্পর্কে আলোচনা করে এসেছি। তো সংক্ষেপে একটু বলি। রেসপিরেশন আলোচনা করতে গিয়ে দেখা গেছে যে প্রক্রিয়ায় কোষমধ্যস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, বা আমরা বলতে পারি যে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে সাধারণত রেসপিরেশন বলা হয়। আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন প্রকারের রেসপিরেশন হতে পারে। সাধারণত প্ল্যান্ট ফিজিওলজিতে রেসপিরেশনের যে প্রক্রিয়া আমরা আলোচনা করেছি, আমরা বলতে পারি তাকে সেলুলার রেসপিরেশন, বা অনেক ক্ষেত্রে তাকে ইন্টারনাল রেসপিরেশনও বলা হয়। সেলুলার রেসপিরেশন অর্থাৎ জেনারেলি এই রেসপিরেশন ইট অকার্স অ্যাট দ্য লেভেল অফ সেল, যেখানে আমরা দেখব যে কোষ মধ্যস্থ খাদ্যবস্তু এই মুক্ত অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন করে। একে অনেক ক্ষেত্রে ইন্টারনাল বা অন্তঃস্থ শ্বসনও বলা হয়। আমরা হয়তো এই সেলুলার রেসপিরেশন বা অন্তঃস্থ শ্বসন আলোচনা করতে গিয়ে এটাও দেখেছি যে আরেক প্রকার রেসপিরেশন হতে পারে, যাকে এক্সটার্নাল রেসপিরেশন বলা যেতে পারে। এক্সটার্নাল বা আমরা বহিস্থ শ্বসন বলতে পারি। সরল করে যদি দেখি তাহলে এই বহিস্থ শ্বসন বা এক্সটার্নাল রেসপিরেশন আমরা বলতে পারি যে এটি হচ্ছে শ্বাসকার্য অর্থাৎ গ্যাসীয় বিনিময়কে নির্দেশ করছে। আমরা আলোচনা করলে দেখব যে বিভিন্ন জীবের ক্ষেত্রে এই গ্যাসীয় বিনিময় মূলত বিভিন্নভাবে হয়ে থাকে। আমরা সরলতম প্রাণীর ক্ষেত্রে যদি আলোচনা করে দেখি তাহলে দেখব যে সুনির্দিষ্ট কোনো শ্বাস অঙ্গ নেই, কিন্তু তা সত্ত্বেও তাদের দেহে এই গ্যাসীয় বিনিময় দেখা যায়। সাধারণত উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে আলোচনা করলে দেখা যাবে যে তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট শ্বাস অঙ্গের উপস্থিতি রয়েছে, যার সাহায্যে সাধারণত তারা এই গ্যাসীয় বিনিময় ঘটায়। আমি এনসিইআরটির ভাষায় চলে আসি। এনসিইআরটির ভাষাতে শুরুতেই বলা আছে যে বেসিক্যালি যে O2 ইজ ডিউরিং রেসপিরেশন, ডিউরিং সেলুলার রেসপিরেশন অর ডিউরিং ইন্টারনাল রেসপিরেশন আমরা বলতে পারি যে O2 ইজ জেনারেলি ইউটিলাইজড, O2 ব্যবহার করা হয়, ফ্রি অর মলিকুলার O2 ইজ ইউটিলাইজড অ্যান্ড ইট ইজ জেনারেলি ব্রোকেন ডাউন, মানে ইট হেল্পস ইন ব্রেকিং ডাউন অফ নিউট্রিয়েন্টস টু জেনারেট এটিপি। মানে কোষ মধ্যস্থ খাদ্যবস্তু, নিউট্রিয়েন্টস বলতে এখানে খাদ্যবস্তু জেনারেলি বলাই আছে প্রথমে যে গ্লুকোজ জাতীয় খাদ্যবস্তু, শর্করা জাতীয় খাদ্যবস্তু জারণের মাধ্যমে বা তার বলা যেতে পারে যে তার ক্যাটাবলিজমের মাধ্যমে সাধারণত এই এটিপি উৎপন্ন হয়। এই পদ্ধতির সময় ডিউরিং দিস প্রসেস বেসিক্যালি CO2 ইজ রিলিজড। আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইডও এই পদ্ধতির সময় নির্গত হয়। আমরা যদি এই সেলুলার রেসপিরেশনের কেমিক্যাল রিয়াকশনটা আলোচনা করে দেখি তাহলে সেখানেই আমরা বুঝতে পারি যে এই কেমিক্যাল রিয়াকশানে একটা বাই প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ইজ জেনারেলি গিভেন আউট এজ এ বাই প্রোডাক্ট। এই কার্বন ডাইঅক্সাইড আমরা রেচন আলোচনা করতে গিয়ে দেখেছি যে শর্করা জাতীয় বিপাকজাত দূষিত পদার্থ, ফলে একে দেহ থেকে অপসারিত করার প্রয়োজন রয়েছে। তো স্বাভাবিকভাবে একে দেহ থেকে অপসারিত করা হয়। আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে নির্দিষ্ট শ্বাস অঙ্গের সাহায্যে এই কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে অপসারিত করা হয়। তো এর থেকে বোঝা যাচ্ছে আমরা কোষীয় শ্বসন আলোচনা করতে গিয়েও বুঝতে পেরেছি, আর গ্যাসীয় বিনিময় আলোচনার মাধ্যমেও বুঝতে পারছি যে আ কনস্ট্যান্ট সাপ্লাই অফ অক্সিজেন ইজ রিকোয়ার্ড, অর্থাৎ
কন্টিনিউয়াস আর কনস্ট্যান্ট, অর্থাৎ অনবরত এই অক্সিজেনের সাপ্লাইটা দরকার, অথবা এটিপি উৎপন্ন হবে না। আর যেমন কন্টিনিউয়াস সাপ্লাই অফ O2 ইজ রিকোয়ার্ড, সেরকমই একইভাবে আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইড উইচ ইজ অ্যাকচুয়ালি জেনারেটেড অর প্রডিউসড অ্যাজ আ বাই প্রোডাক্ট ডিউরিং সেলুলার রেসপিরেশন, ইট ইজ অ্যাকচুয়ালি গিভেন আউট, সেটাকেও দেহের বাইরে অপসারিত করা হয়। সো আমরা বলতে পারি যে এক্সচেঞ্জ, জীবদেহে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, বা বলা যেতে পারে যে এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ জেনারেলি রেফার্ড টু অ্যাজ ব্রিদিং, অর আমরা এটাকে এক্সটার্নাল রেসপিরেশন বা বহিস্থ শ্বসনও বলতে পারি। তো এর প্ল্যান্ট ফিজিওলজিতে আমরা এই শ্বসনের প্রক্রিয়াটা আলোচনা করি। এখানে সাধারণত আমরা গ্যাসীয় বিনিময়টা আলোচনা করি, বিশেষ করে মানুষের দেহে গ্যাসীয় বিনিময়টা। তো গ্যাসীয় বিনিময় কিসের? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের। তো এর পরবর্তী অংশে এনসিইআরটিতে মূলত যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে বিভিন্ন জীবের ক্ষেত্রে এই গ্যাসীয় বিনিময় কিভাবে হয়। তো তোমরা যদি একটু চোখ রাখো তাহলে প্রথমেই বলা রয়েছে বিশেষ করে কিছু নিম্ন শ্রেণীর জীব। আমরা যদি দেখি নিম্ন শ্রেণীর জীব, যেমন প্রথমে শুরু করা হয়েছে স্পঞ্জেস বা পরিফেরা, সব থেকে সরলতম পরিফেরান্স, বা আমরা বলতে পারি যে বিশেষ করে স্পঞ্জেস, এদের ক্ষেত্রে এমনকি নিডারিয়ান্স মানে সিলেন্টারেটস, নিডারিয়ান্স এদের ক্ষেত্রে, এমনকি প্ল্যাটিহেলমিনথিস, আমরা বলতে পারি ফ্ল্যাট ওয়ার্মস, ফ্ল্যাট ওয়ার্মস মানে চ্যাপ্টা কৃমি, অর্থাৎ বলা যেতে পারে যে প্ল্যাটিহেলমিনথিসদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে জেনারেলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার্স বাই দ্য প্রসেস অফ ডিফিউশন, অর্থাৎ ব্যাপনের মাধ্যমে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিভাবে হচ্ছে? ডিফিউশনের মাধ্যমে হচ্ছে। ডিফিউশন বা ব্যাপন, আমরা বলতে পারি ডিফিউশন ওভার এন্টায়ার বডি সারফেস, সম্পূর্ণ দেহ ও তল থেকে ব্যাপনের মাধ্যমে এই গ্যাসীয় বিনিময় হয়, সম্পূর্ণ দেহ তল থেকে। তো ডিফিউশন ওভার বডি সারফেস, ওভার বডি সারফেস, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব যে এর পরবর্তী হচ্ছে আর্থওয়ার্ম। এক কথায় বলা যেতে পারে আর্থওয়ার্ম বলতে এখানে বোঝানো হয়েছে বিশেষ করে অ্যানেলিডের ক্ষেত্রে। আর্থওয়ার্মের ক্ষেত্রে ময়েস্ট কিউটিকল, তাদের দেহের বাইরের যে মানে আবরণী বা যে ত্বক সেটি মূলত কিউটিকল নির্মিত, এবং আমরা বলতে পারি যে সেটি আর্দ্রতাযুক্ত, ফলে এই ময়েস্ট কিউটিকলের মাধ্যমে তাদের গ্যাসীয় বিনিময় হয়। Oxygen and carbon dioxide generally diffuses in and out through this moist cuticle. অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় এই ময়েস্ট কিউটিকেলের মাধ্যমে হয়ে থাকে। ইনসেক্ট, এবার ইনসেক্ট বলতে স্বাভাবিকভাবে আর্থ্রোপোডকে বোঝানো হয়েছে, আমি সংক্ষেপে লিখলাম আর্থ্রোপোড অন্তর্গত ইনসেক্ট। এদের ক্ষেত্রে আমরা দেখব যে ট্রাকিয়া হলো এই গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। আর নেটওয়ার্ক অফ টিউবিউল লেখা আছে এনসিইআরটিতে, তোমরা যদি দেখো নেটওয়ার্ক অফ টিউবিউল, বিশেষ করে এই আরশোলার শ্বাসতন্ত্র আলোচনা করলে দেখা যাবে যে এটা সাধারণত একটা নেটওয়ার্ক, অসংখ্য সূক্ষ্ম নালিকা এই নেটওয়ার্কটা তৈরি করে, এদের দেহে গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। আর নেটওয়ার্ক অফ টিউবিউল নোন অ্যাজ ট্রাকিয়া, ঠিক আছে, ইট জেনারেলি হেল্পস ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন ইনসেক্ট। কিছু অ্যাকোয়াটিক আর্থ্রোপড, অ্যাকোয়াটিক মানে জলজ, অ্যাকোয়াটিক আর্থ্রোপড এদের ক্ষেত্রে যদি দেখি তাহলে গিলস, ঠিক আছে, আমরা বলতে পারি যে বেসিক্যালি গিলস হচ্ছে এদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। অ্যাকোয়াটিক আর্থ্রোপড এবং অবশ্যই কিছু মোলাস্ক আছে। দেখো একটু যদি গভীরে গিয়ে বিশেষ করে টেক্সট বই যদি ফলো করা যায় তাহলে দেখবো যে আরও বিভিন্ন স্পেশালাইজ অঙ্গ বিভিন্ন ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। যেমন মোলাস্কের ক্ষেত্রে টেনিডিয়া পাওয়া যায়, পালমোনারি স্যাক পাওয়া যায়, পালমোনারি স্যাক মানে লাংস কাইন্ড অফ, ঠিক আছে। তো সেগুলো একটু দেখে নেওয়া যেতে পারে, আলাদা করে চিহ্নিত করে নেওয়া যেতে পারে।
আমি এনসিইআরটির ভাষা ধরে এগোচ্ছি যেহেতু, ফলে বিশেষ গভীরে যাব না, কিন্তু অবশ্যই বারবার বলে দেওয়া হচ্ছে যে একটু পাশাপাশি সেগুলো একটু দেখলে তোমাদেরই সুবিধা হবে, কম্পেয়ার করতে সুবিধা হবে। ঠিক আছে, তো পাশাপাশি আমরা দেখব যে অ্যাম্ফিবিয়ান্স আমরা যদি দেখি, বিশেষ করে অ্যাম্ফিবিয়ান্স অর্থাৎ উভয়চরের ক্ষেত্রে সাধারণত দে জেনারেলি এক্সচেঞ্জ অক্সিজেন উইথ কার্বন ডাইঅক্সাইড থ্রু দেয়ার ময়েস্ট স্কিন। ময়েস্ট স্কিন, ময়েস্ট বলতে এখানে আর্দ্রতাকে বোঝাচ্ছে, এবং তাদের স্কিন মানে অর্থাৎ তাদের যে বিশেষ করে বাইরের ত্বক, সেই ত্বকের মাধ্যমেই এই গ্যাসীয় বিনিময় হয়ে থাকে, ময়েস্ট স্কিন। ঠিক আছে, এছাড়া যদি আমরা দেখি যেমন ফিশেস, অ্যাজ উই নো, আমরা জানি যে গিলসের মাধ্যমে বিশেষ করে তাদের গ্যাসীয় বিনিময় হয়। ফিশেসের ক্ষেত্রে গিলসের মাধ্যমে গ্যাসীয় বিনিময় হয়ে থাকে। আর অপরদিকে আমরা সরীসৃপ, পক্ষী এবং ম্যামালস, স্তন্যপায়ী, এদের ক্ষেত্রে বলতে পারি যে স্পেশালাইজড ভাস্কুলারাইজড ব্যাগ, স্যাক বলা যেতে পারে বেসিক্যালি, বা ব্যাগ বলাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। বলা হচ্ছে এদেরকে লাংস বলা হচ্ছে। তো লাংসের মাধ্যমে সাধারণত এদের বিশেষ করে আমরা দেখব যে এই গ্যাসীয় বিনিময় হয়ে থাকে। মানুষের ক্ষেত্রে সাধারণত আমরা সুনির্দিষ্ট একজোড়া এই লাংস পেয়ে থাকি, ফুসফুস পেয়ে থাকি, যার সাহায্যে এই গ্যাসীয় বিনিময় হয়। এখানে একটু বলে দেওয়া দরকার যে অ্যাকোয়াটিক আর্থ্রোপড এবং মোলাস্ক, ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা যদি দেখি যেমন গিলস দেখতে পাই, সেরকম বিশেষ করে কিছু টেরিস্ট্রিয়াল আর্থ্রোপড রয়েছে। টেরিস্ট্রিয়াল আরও কিছু আর্থ্রোপড, যেমন এখানে ইনসেক্ট বাদ দিয়ে আরও কিছু টেরিস্ট্রিয়াল আর্থ্রোপড যদি আলোচনা করা যায়, এবং কিছু মোলাস্ক আছে যাদের ক্ষেত্রে লাংস দেখা যায়, এটাও বলে দেওয়া আছে, সেটা একটু চিহ্নিত করে নেবে। আমরা একটু এগিয়ে যাব। ঠিক আছে, বিভিন্ন জীবের বিভিন্ন শ্বাস অঙ্গ আলোচনা করার পর বিশেষ করে আমরা দেখব যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেমটা আলোচনা করা হয়েছে, অর্থাৎ মানব শ্বাসতন্ত্রটা আলোচনা করা হয়েছে। প্রথমে একটা ছবির সাহায্যে আমরা এই হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন অংশগুলি, তাদের কাজগুলি একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে সাথে বিশেষ করে এই শ্বাস কৌশলটাও আলোচনা করার চেষ্টা করব। একটু দেখে নেবে। আচ্ছা, এক এক করে মানে বিভিন্ন অংশগুলো লেবেল করে নেবো এবং তাদের সম্পর্কে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা বলতে পারি যে বেসিক্যালি দিস রেসপিরেটরি সিস্টেম ইজ মেড আপ অফ পেয়ার অফ প্রাইমারি রেসপিরেটরি অর্গান নোন অ্যাজ লাংস, অর্থাৎ প্রধান দুটি শ্বাস অঙ্গ নিয়ে গঠিত। এবং আমরা জানি তন্ত্র কী নিয়ে গঠিত, সাধারণত বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত। তো এখানে আলোচনা করলে দেখা যাবে যে প্রধান দুটি শ্বাস অঙ্গ বা একজোড়া শ্বাস অঙ্গ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিশেষ করে ফুসফুস। এছাড়া আমরা দেখব যে বিভিন্ন সহায়ককারী অঙ্গ রয়েছে যেগুলো সম্মিলিতভাবে এই তন্ত্রটাকে গঠন করে। তো সে বিভিন্ন অংশগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই দেখব পেয়ার অফ নস্ট্রিলস, এটাকে এক্সটার্নাল নস্ট্রিল বলা হচ্ছে। নস্ট্রিল আমরা নাসারন্ধ্র বলে থাকি। রন্ধ্র, রন্ধ্র বলতে ছিদ্রকে বোঝাচ্ছে। তো এক্সটার্নাল বলতে বহিস্থ, তার মানে বোঝা যাচ্ছে যে ভেতরেও রয়েছে, যদিও আমাদের এনসিইআরটিতে এত গভীরে নেই। তো বোঝা যাচ্ছে যে বহিস্থ নাসারন্ধ্র বা এক্সটার্নাল নস্ট্রিল। External nostril, it opens into the nasal passage. নেসাল প্যাসেজ বলতে নাসা পথকে বোঝাচ্ছে। এই পুরো পথটা হচ্ছে নেসাল প্যাসেজ, উইচ ইজ অ্যাকচুয়ালি ডিভাইডেড উইথ দ্য হেল্প অফ আ সেপ্টাম। একটা বিভেদ প্রাচীর দ্বারা এই নাসা পথ সাধারণত বিভক্ত রয়েছে। যাই হোক, এগুলো আলাদা করে আলোচনা করা যায়, ঠিক আছে। তো এইটি হচ্ছে নাসা পথ, বা এটাকে আমরা নেসাল প্যাসেজ বলছি, নেসাল প্যাসেজ, ঠিক আছে। এই নেসাল প্যাসেজ উন্মুক্ত হয়, এটি ফানেল আকৃতি বিশিষ্ট গঠন। আমি চেষ্টা করেছি অনেকটা ফানেলের মতো এটাকে আঁকার বোঝানোর জন্য। তো এটি ফানেল সদৃশ্য গঠনে এটি উন্মুক্ত হয়। সো বেসিক্যালি যদি দেখি তো এখানে দুটি ছিদ্র বা আমরা রন্ধ্র পেয়ে থাকি, যাকে ইন্টারনাল নস্ট্রিলস বলা হয়, ইন্টারনাল নস্ট্রিলস, ঠিক আছে। তো যদিও এটা আলাদা করে এনসিইআরটিতে উল্লেখ করা নেই, কিন্তু যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে দিস ইন্টারনাল নস্ট্রিল
generally it opens into a funnel shaped structure, a common pathway of food and air. এটা সাধারণত খাদ্য এবং বায়ুর সাধারণ পথ। এটাকে গলবিল বা এটাকে আমরা ফ্যারিংস বলে থাকি। খাদ্য ও বায়ু সাধারণ পথ বলতে আমরা মুখবিবরের মাধ্যমে যখন খাদ্য গ্রহণ করি এটি ফ্যারিংসে যায়, আমরা যখন নাসারন্ধ্রের মাধ্যমে বায়ু গ্রহণ করে থাকি সেটাও ফ্যারিংসে যাবে। এরপর ফ্যারিংস থেকে বাইফার্কেশন দেখা যায়, অর্থাৎ একটা পথ সাধারণত আমরা দেখব যে খাদ্যনালী তে মুক্ত হয়, অপর একটি পথ সাধারণত আমরা দেখব যে সেটি শ্বাসনালীতে মুক্ত হয়। তো আমরা শ্বাসনালীর ঠিক পৃষ্ঠতলেই দেখব যে বিশেষ করে এই খাদ্যনালী উপস্থিত থাকে। যাই হোক, তো সাধারণত এই ফ্যারিংস মুক্ত হয় একটি ছিদ্রের মাধ্যমে। তো আমি বলতে পারি এই জায়গায় একটি ছিদ্র আমরা পেয়ে থাকি, যে ছিদ্রটাকে বলা হচ্ছে গ্লটিস, যে ছিদ্রটাকে আমরা বলি গ্লটিস। সাধারণত এই গ্লটিস মুক্ত হচ্ছে এটি স্ফীত গঠন, একটা কার্টিলেজিনিয়াস নির্মিত একটা গঠন, কার্টিলেজিনিয়াস বক্স বলা যেতে পারে। একে ল্যারিংসও বলে থাকি। কার্টিলেজিনিয়াস বলতে তরুণাস্থি নির্মিত একটা বক্স, ল্যারিংস দেখা যাচ্ছে একটা স্ফীত তরুণাস্থি নির্মিত বক্সের মতো গঠন। সাধারণত ইট প্রডিউসেস সাউন্ড, এটি সাউন্ড প্রডিউস করে, ইট প্রডিউসেস সাউন্ড। সো বেসিক্যালি it is also known as voice box or it is also known as sound box, এটাকে আমরা সাউন্ড বক্সও বলি। তো এটা আলাদা করে আলোচনার বিষয়। সাধারণত আমরা দেখব 9টি কার্টিলেজ বা 9টি আলাদা আলাদা তরুণাস্থি নির্মিত। অ্যারেটিনয়েড কার্টিলেজ রয়েছে, ক্রিকয়েড কার্টিলেজ রয়েছে, হাইওয়েড কার্টিলেজ রয়েছে, এখানেই সেই হাইওয়েড অস্থি দেখতে পাই। তো স্বাভাবিকভাবে এগুলো আলাদা করে আলোচনা করা যেতে পারে, এমনকি কিভাবে সাউন্ড প্রোডাকশন হয় সেটাও একটা আলাদা আলোচনার বিষয়, যদিও আমরা এখানে সেটা আলোচনা করছি না। আমাদের এখানে গঠনটা বুঝতে হবে যে ফ্যারিংস মুক্ত হচ্ছে ল্যারিংসে, অর্থাৎ আমরা এইভাবে দেখাতে পারি ফ্যারিংস মুক্ত হচ্ছে ল্যারিংসে থ্রু গ্লটিস। গ্লটিস হলো একটা ছিদ্র, যে ছিদ্রের সাহায্যে এটি ল্যারিংসে মুক্ত হয়। এখানে আলোচনা করলে দেখা যাবে যে এই গ্লটিস সাধারণত একটা কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ দ্বারা বলা যেতে পারে আবৃত। এই জায়গায় ধরে নিলাম কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ। তো এই কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপটাকে সাধারণত বলা হচ্ছে এপিগ্লটিস, এপিগ্লটিস। ঠিক আছে, তোমাদের বইয়েও ছবি দেওয়া থাকবে, তোমাদের বুঝতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়, আমি এখানে বোঝাচ্ছি। সাধারণত ব্যাপারটা কি হয়, খাদ্য গলাধিকরণের সময় আমরা দেখব যে আমাদের এই ভয়েস বক্সটা আমরা বলতে পারি যে ওপরের দিকে উঠে আসে। তো ভয়েস বক্সের ছিদ্র হচ্ছে গ্লটিস, তো ধরে নিচ্ছি এই ছিদ্রটা হচ্ছে গ্লটিস, এবং স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এর ওপরে একটি তরুণাস্থি নির্মিত ফ্ল্যাপের মতো গঠন দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে এপিগ্লটিস। স্বাভাবিকভাবে খাদ্য গলাধিকরণের সময় এই ভয়েস বক্স ওপর দিকে উঠে আসে, এমনকি আমরা যখন গিলে থাকি তখন ভয়েস বক্স ওপর দিকে উঠে আসে। তো ভয়েস বক্স ওপর দিকে উঠে আসলে এই গ্লটিস ছিদ্রটি সাধারণত এপিগ্লটিস দ্বারা ঢাকা পড়ে যায়। স্বাভাবিকভাবে খাদ্য গলাধিকরণের সময় খাদ্য তখন এই শ্বাসনালীতে প্রবেশ না করে খাদ্যনালীতে প্রবেশ করে, ইসোফেগাসে প্রবেশ করে। একটু কমন সেন্স ব্যবহার করলে আমরা স্বাভাবিকভাবে এটুকু বলতে পারবো যে খাদ্য গলাধিকরণের সময় আমাদের বায়ুর বিনিময় হয় না বা শ্বাস প্রশ্বাস সংগঠিত হয় না, হলে মানে কোনো কারণে যদি হয়ে যায় তাহলে আমরা বিষম খাই। যাই হোক, এটাই কারণ কখনো যদি এই শ্বাসনালীর মধ্যে খাদ্যের কণা যদি প্রবেশ করে তাহলে সেটা ক্ষতিকারক হতে পারে। তো এই এপিগ্লটিস সাধারণত গ্লটিসকে ঢেকে রাখে, আমরা বলতে পারি। এরপর ল্যারিংস মুক্ত হয় সাধারণত আমরা বলতে পারি ট্রাকিয়া বা আমরা উইন্ড পাইপ বলে থাকি, শ্বাসনালী। ট্রাকিয়া, একে বলা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া আমরা যদি দেখি তাহলে ইনকমপ্লিট কার্টিলেজিনিয়াস রিংস দ্বারা আবৃত, অর্থাৎ অসম্পূর্ণ তরুণাস্থি বলয় দ্বারা এটি আবৃত। তাই এই জায়গায় অসম্পূর্ণ তরুণাস্থি বলয় আমরা দেখতে পাই। অসম্পূর্ণ, আমি ভুল করে হয়তো সম্পূর্ণ এঁকে দিয়েছি, যাই হোক তোমরা বুঝতে পারবে যে অসম্পূর্ণ তরুণাস্থি বলয় দ্বারা এটি আবৃত। এই অসম্পূর্ণ তরুণাস্থি বলয়ের একটা ভূমিকা রয়েছে, ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং। তো এর ভূমিকাটা কি?
বলছে সাধারণত এই তরুণাস্থি নির্মিত হওয়ার জন্য যদি বায়ু শূন্য হয়ে যায় তাহলে কখনো চোখ হয় না। মাথায় রাখবে, যারা লিখছো নোট ডাউন করছো তারা নোট ডাউন করে নিতে পারো যে এর ভূমিকা হচ্ছে যে বায়ু শূন্য হওয়ার ফলেও কখনো এটি চুপসে যায় না, চোখ হয়ে যায় না, চুপসে যায় না এই শ্বাসনালী। ঠিক আছে, আমরা দেখবো যে এই ফিফথ থোরাসিক ভার্টিব্রা। এবার আমাদের এই পুরো শ্বাসতন্ত্র, বিশেষ করে এই ফুসফুস, এটি মূলত আমাদের থোরাসিক কেজ মানে বক্ষ গহ্বরের মধ্যে সুরক্ষিত। তো বক্ষ গহ্বর কী নিয়ে গঠিত সেটা আমরা লোকোমোশন এবং মুভমেন্ট আলোচনা করতে গিয়ে বুঝেছি। সম্মুখ প্রান্তে বিশেষ করে রিবস রয়েছে, স্টার্নাম রয়েছে এবং পৃষ্ঠতলে আমরা অঙ্কীয় তলে বলতে পারি যে স্টার্নাম এবং রিবস রয়েছে এবং পৃষ্ঠতলে আমাদের ভার্টিব্রাল কলম রয়েছে, কশরুকা রয়েছে, ভার্টিব্রা রয়েছে। তো সেটা নিয়ে একটা কেজ তৈরি হয়, একটা খাঁচা তৈরি হয়। তো এই জায়গায় ফিফথ থোরাসিক ভার্টি একটু কল্পনা করা যেতে পারে যে আমাদের ফিফথ থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে। এই ফিফথ থোরাসিক ভার্টিব্রাতে এই ডিভিশনটা আমরা দেখতে পাই। এখানে ট্রাকিয়া দুটো ভাগে বিভক্ত হয়, একে বলা হয় ব্রঙ্কাই, ঠিক আছে। এই শাখাকে বলা হচ্ছে ব্রঙ্কাই বলে থাকি, ঠিক আছে। এই প্রতিটি শাখা প্রতিটি ফুসফুসের মধ্যে প্রবেশ করে আমরা দেখব এবং পুনরায় বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়। তো আমি এইভাবে আলাদা করে না বলে আমি সরাসরি বলবো যে এই ব্রঙ্কায়, এরপর দেখব যে প্রাইমারি, সেকেন্ডারির পর টার্সিয়ারি এবং এমনকি সর্বশেষে আমরা দেখব টার্মিনাল, ঠিক আছে। টার্মিনাল মানে প্রান্তীয় আমরা বলতে পারি, টার্মিনাল। এইদিকে করছি টার্মিনাল। তো একটু বুঝতে হবে, কিছুই নয়, বলছে এই ব্রঙ্কাই প্রতিটি ফুসফুসের মধ্যে প্রবেশ করে এবং পুনরায় বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে প্রথমে যে শাখা প্রশাখা গঠিত হবে সেটা প্রাথমিক হবে, প্রাইমারি। তারপর স্বাভাবিকভাবে সেটা গৌণ শাখা প্রশাখা গঠন করবে, ওই জন্য হচ্ছে সেকেন্ডারি। তারপরে বলছে টার্সিয়ারি, প্রগৌণ। সর্বশেষে আমরা দেখবো টার্মিনাল আর প্রান্তীয়। দিস টার্মিনাল ব্রঙ্কিওলস, এগুলোকে আমরা ব্রঙ্কিওলস বলছি। দিস টার্মিনাল ব্রঙ্কিওলস, এই ব্রঙ্কিওলস শাখা প্রশাখাগুলিকে বলা হচ্ছে ব্রঙ্কিওলস। তো এই ব্রঙ্কিওলস it finally opens into a sac-like structure, air-filled sac-like structure, একটা থলে সাদৃশ্য গঠন, বায়ুপূর্ণ থলে সাদৃশ্য গঠনে উন্মুক্ত হয়। তাকে বলা হচ্ছে অ্যালভিওলাই। তো সর্বশেষে আমরা যেটা দেখব যে এরকম অ্যালভিওলায়ে উন্মুক্ত হয়। নিউমেরাস অ্যালভিওলাইজ আর ফাউন্ড, মিলিয়নস অফ অ্যালভিওলাইজ আর ফাউন্ড। আমরা বলতে পারি যে লক্ষ লক্ষ অ্যালভিওলাই নিয়ে এই ফুসফুস গঠিত। এই অ্যালভিওলাই বা বায়ুথলি যেটাকে আমরা বলে থাকি, এটি হচ্ছে এই ফুসফুসের সাধারণত একক বলে বিবেচনা করা যায়। অ্যালভিওলাই, ঠিক আছে। তো আমাদের আলাদা করে অ্যালভিওলাইয়ের গঠনটা আলোচনা করতে আমরা অবশ্যই করব, তবে একবার দেখে নিই এখানে আলাদা করে বিভিন্ন অংশগুলো এবং তাদের কাজ। তো প্রথমেই বুঝতে পারছি যে এক্সটার্নাল নস্ট্রিল মানে নাসারন্ধ্রের মাধ্যমে বায়ু প্রবেশ করলে, বিশেষ করে প্রশ্বাস গ্রহণের সময় বায়ু যদি প্রবেশ করে তাহলে সেটি নাসাপথের মাধ্যমে ফ্যারিংসে এসে পৌঁছয়। ফ্যারিংস হচ্ছে বায়ুর এবং খাদ্যের সাধারণ পথ, বা এক কথায় খাদ্যনালী বা যেটা মিন্ট পাইপ তার সাধারণ পথ। তো ফ্যারিংস থেকে সেটি গ্লটিসের মাধ্যমে ল্যারিংস হয়ে ট্রাকিয়াতে পৌঁছয়। ট্রাকিয়ায় আমরা দেখব যে বেসিক্যালি এটি অসম্পূর্ণ তরুণাস্থি বলয় নির্মিত। এই তরুণাস্থি বলয় থাকার জন্য বায়ুশূন্য হলেও এটি কখনো চুপসে যায় না, চোখ হয় না। অপরদিকে আমরা বলতে পারি যে ফিফথ থোরাসিক ভার্টিব্রে, এটা এনসিআরটিতেই দেওয়া আছে। ফিফথ থোরাসিক ভার্টিব্রেতে এই ট্রাকিয়া দুটি ভাগে বিভক্ত হয়ে ব্রঙ্কাই গঠন করে। প্রতিটি ব্রঙ্কাই ফুসফুসের মধ্যে প্রবেশ করে এবং পুনরায় বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়। প্রথমে প্রাইমারি, সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি, তারপর টার্মিনাল ব্রঙ্কিওলস গঠন করে। পরবর্তীকালে এই ব্রঙ্কিওলস অ্যালভিওলায় মুক্ত হয়। এই অ্যালভিওলাই সম্পর্কে আলোচনা করতে হবে। একটু এই জায়গায় লাংস সম্পর্কে মানে ফুসফুস সম্পর্কে বলে দিই। সাধারণত আমরা দেখো কিছু আরও তথ্য আমরা সংগ্রহ করে নিতে পারি। এনসিআরটি থেকে একটু বেরোলে আরও কিছু তথ্য পাওয়া যায়। যেমন আমরা যদি দেখি তাহলে বলছে যে বেসিক্যালি লেফট লাং ইজ টু লোবড, দুটি খণ্ডযুক্ত,
আর অপরদিকে রাইট লাং এটি 3টি খণ্ডযুক্ত। যাই হোক, এগুলো এনসিইআরটি থেকে বেরোলে আরও একটু তথ্য সংগ্রহ করা যেতে পারে, আমি বিশেষ গভীরে যাব না। 2টি খণ্ডযুক্ত, 3টি খণ্ডযুক্ত। এবং আমরা যদি দেখি তাহলে এই জায়গায় বিশেষ করে আমরা বলতে পারি যে এই লাংস, তার বাইরের যে আবরণী, এই বাইরের আবরণীকে বলা হচ্ছে প্লিউরা। প্লিউরা, ঠিক আছে। এবং এটি আবার দ্বিস্তরীয়, 2টি স্তর নিয়ে গঠিত। অর্থাৎ বাইরের দিকে আমরা বলতে পারি বাইরের স্তরকে, যেটি বলা যেতে পারে যে থোরাসিক কেজ সংলগ্ন, থোরাসিক কেজ যে দিকে যে স্তরটি, বাইরের দিকে যে স্তরটি, তাকে বলা হচ্ছে প্যারাইটাল প্লিউরা। আর অপরদিকে ভেতরের দিকে যে স্তরটি, ভেতরের দিকে বলতে একইভাবে বোঝাই যাচ্ছে যে ইনার ওয়াল অফ দ্য লাংস, অর্থাৎ লাংসের ভেতরের দিকে যেটা সম্মুখ রয়েছে, সেই ভেতরের দিকে একে বলা হচ্ছে ভিসেরাল। তো এই ভিসেরাল প্লিউরা এবং প্যারাইটাল প্লিউরা মাঝখানে আমরা সাধারণত একটা ফাঁকা স্থান পেয়ে থাকি, ক্যাভিটি। একে প্লিউরাল ক্যাভিটি বলা হয়, একে আমরা প্লুরাল ক্যাভিটি বলে থাকি। এটি তরল পূর্ণ থাকে, তরলটির নাম হচ্ছে প্লুরাল ফ্লুইড। শুধু তাই নয়, এই প্লুরাল ফ্লুইডের কাজ হচ্ছে ইট বেসিক্যালি প্রিভেন্টস ফ্রিকশন এগেইনস্ট দ্য লাং ওয়ালস, ঠিক আছে। অর্থাৎ এটি ফ্রিকশন কে বাধা দেয়, এই ফুসফুসের যে বাইরের যে প্রাচীর, তার মধ্যে যে ফ্রিকশন, সেই ফ্রিকশনটাকে বাধা দেয়, ঠিক আছে। তো আমি বলতে পারি প্লুরাল ফ্লুইডের কাজ হচ্ছে ইট প্রিভেন্টস ফ্রিকশন। আশা করছি চোখের সামনে এনসিইআরটি রয়েছে, চিহ্নিত করে নিতে পারবে, বুঝতেও পারবে, অসুবিধা হওয়ার কথা নয়। তো এই তথ্যগুলো আলাদা করে একটু আমাদের জেনে নিতে হয় লাংস সম্পর্কে। যদি আরও কিছু থাকে নিশ্চয়ই আমরা সেগুলো দেখে নেব। এখানে এটা দেখবো যে এই অংশটি, বিশেষ করে এই ট্রাকিয়া পর্যন্ত। বাইরে নিচে কি লিখেছেন? কোথায় বাবা? বাইরে নিচটা কি লিখেছেন? বাইরে মানে কোন বাইরে কি লিখেছি আমি? প্লিউরাতে নিচে প্লিউরাল ফ্লুইড। না, ওটা পাঁচটা তো, এটা পাশে প্রিভেন্টস ফ্রিকশন। ওই পাঁচটায় নয়, বাঁ পাঁচটা তো, ওটা ওই দিকটাতে, এইদিকে। হ্যাঁ ওইটা প্যারাইটাল আর ভিসেরাল। বাইরের দিকের স্তরটাকে বলা হচ্ছে প্যারাইটাল স্তর, ভেতরের দিকের স্তরটাকে বলা হচ্ছে ভিসেরাল স্তর। একটু শুনলে অসুবিধা হবে না। প্লিউরাল ফ্লুইড, ঠিক আছে। আশা করছি এইখানে আর আলাদা করে বলার কিছু নেই। হ্যাঁ, এইটুকু উল্লেখ করা রয়েছে যে এই ব্রঙ্কাই পর্যন্ত, মানে যেটা বিশেষ করে ফুসফুসের বাইরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি পুরো রেসপিরেটরি সিস্টেমের, অর্থাৎ এক্সটার্নাল লেয়ার্স, নেসাল প্যাসেজ, ভালো করে শুনবে, এক্সটার্নাল লেয়ার্স, নেসাল প্যাসেজ, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া এবং ব্রঙ্কাই, এই অংশগুলিকে বলা হচ্ছে কন্ডাক্টিং পাথ। দিজ আর কন্ডাক্টিং পাথ, ঠিক আছে। কন্ডাক্টিং পাথ, দেখো কন্ডাকশন কথার অর্থ হচ্ছে সংবহন। তো স্বাভাবিকভাবে এটা নেজাল প্যাসেজ, মানে এক্সটার্নাল লেয়ার্স থেকে শুরু করে নেজাল প্যাসেজ থেকে শুরু করে এই পথটা বায়ু পরিবহন করছে, এই জন্য স্বাভাবিকভাবে এটাকে আমরা কন্ডাক্টিং পাথ বলছি। তো আশা করছি তোমরা যারা লিখছো বুঝেই লিখবে। অপরদিকে এই ফুসফুসের মধ্যে এই অ্যালভিওলাই, ঠিক আছে, আমরা বলতে পারি যে এটি হচ্ছে বিশেষ করে এক্সচেঞ্জ সারফেস। এটা এক্সচেঞ্জ সারফেস, অর্থাৎ এর তলের মাধ্যমে, এই অ্যালভিওলাইয়ের মাধ্যমে বা অ্যালভিওলার তলের মাধ্যমে এই বিনিময়টা হয়ে থাকে, তাই এটাকে এক্সচেঞ্জ সারফেস বলে আমরা বিবেচনা করে থাকি, আর বাকিটুকু অংশকে কন্ডাক্টিং পাথ বলে বিবেচনা করা হয়। তো এই সকল তথ্যগুলো এনসিইআরটিতে আলাদা করে উল্লেখ রয়েছে, এগুলো পড়লে অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। আমরা একটু এবার এগিয়ে যাব, বলছে সাধারণত শ্বাস কৌশলটা আলোচনা করব। দেখো শ্বাস কৌশলটা অ্যাকচুয়ালি দেখতে গেলে তোমাদের কারো কাছে নতুন নয়,
ঠিক আছে, 9-এ শ্বাসকৌশলটা আমরা এর পূর্বে আলোচনা করেছি, ভুলে গেছি। আমি বারবার বলি যে একটু ভালো করে আরেকবার বুঝে নেবে, ফাইনালি বুঝে নেবে এবং রিভিশনের মতো করেই দেখবে, যাদের বিশেষ করে মনে আছে। আচ্ছা, আশা করছি এটা মুছলে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মুছে দেবো, মুছবো? আচ্ছা, আচ্ছা, ব্রিদিং মেকানিজম আমরা বলে থাকি শ্বাস কৌশল, মেকানিজম অফ ব্রিদিং। ঠিক আছে, শ্বাস কৌশল, মেকানিজম অফ ব্রিদিং। আচ্ছা, তো প্রথমে বলতে হচ্ছে ব্রিদিং ইনভলভস টু ডিফারেন্ট প্রসেসেস, অর উই ক্যান ইভেন সে দ্যাট ব্রিদিং ইনভলভস টু ডিফারেন্ট ফেজেস। দুটো পর্যায়ে হয় বা দুটো পদ্ধতি ব্রিদিং এ দেখতে পাওয়া যায়। এক হচ্ছে ইন্সপিরেশন মানে প্রশ্বাস, আর অপরটি হচ্ছে এক্সহেলেশন বা এক্সপিরেশন, বা আমরা সাধারণত বলে থাকি যে নিঃশ্বাস। আমরা জানি যে প্রশ্বাসের মাধ্যমে ডিউরিং ইনহেলেশন উই ইনহেল অক্সিজেন রিচ এয়ার, আমরা অক্সিজেন সমৃদ্ধ বায়ু গ্রহণ করি। একইভাবে সাধারণত আমরা বলতে পারি যে ডিউরিং এক্সহেলেশন অর্থাৎ নিঃশ্বাসের সময় আমরা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি বা অপসারিত করে থাকি। তো এখানে এই ইন্সপিরেশন এবং এক্সপিরেশন আলোচনা করলে দেখা যাবে যে ইটস আ মেকানিক্যাল প্রসেস, ফিজিক্যাল প্রসেস, অর্থাৎ যান্ত্রিক একটি প্রক্রিয়া। এখানে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন অ্যাজ সাচ দেখা যায় না, ফলে এটা বায়োকেমিক্যাল রিয়াকশন নয়। আমরা শুধুমাত্র বলতে পারি এটা একটা মেকানিক্যাল বা একটা ফিজিক্যাল প্রসেস উইচ ইজ অ্যাচিভড উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট কাইন্ডস অফ মাসেলস। বিভিন্ন পেশি রয়েছে, এই পেশি বলা যেতে পারে সংকোচন ও প্রসারণের সাহায্যে এই প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা ইন্সপিরেশন এই পদ্ধতিটা আলোচনা করব। ইন্সপিরেশন, তো ইন্সপিরেশন বা আমরা যেটা বলে থাকি ইনহেলেশন অর্থাৎ প্রশ্বাস, ইনহেলেশন মানে প্রশ্বাস। আমি আগেই বলেছি যে ইনহেলেশনের সময় আমরা সাধারণত উই ইনহেল অক্সিজেন রিচ এয়ার, অক্সিজেন সমৃদ্ধ বায়ু ইজ টেকেন ইনহেলড, এটা আমরা জানি। ঠিক আছে, ইনহেলড। আচ্ছা, আমরা বলতে পারি এই সময় কিছু আমরা ঘটনা দেখতে পাই, ইভেন্টস আর বেসিক্যালি অবজার্ভ ডিউরিং ইনহেলেশন। কিছু ইভেন্ট দেখা যায় কি না, প্রথমে আমরা দেখব ডায়াফ্রাম। ডায়াফ্রাম, ডায়াফ্রাম কি? আমরা যদি এই থোরাসিক ক্যাভিটি, আমি পুরো থোরাসিক ক্যাভিটিটা আঁকছি, লাংসটাও বলতে পারো, লাংসটাও শুধু একে যদিও দেখানো যায়, ঠিক আছে, একসাথেই দুটো করার চেষ্টা করছি। তো এইটি হচ্ছে, বুঝবে ভালো করে, এটা হচ্ছে লাংস। বাইরে যে খাঁচাটা, যেটা সাধারণত মানে যে খাঁচায় এই লাংস সুরক্ষিত, তাকে আমরা থোরাসিক ক্যাভিটি বলছি বা থোরাসিক কেজ বলছি। স্বাভাবিকভাবে এইদিকে মেরুদণ্ড, তার কোষেরুকাগুলি আমরা দেখতে পাবো যে পৃষ্ঠতলে রয়েছে। ঠিক আছে, তো এইখানে একটি পেশিময় গঠন, ডোম শেপড, ডোম মানে এরকম ডোমের মতো, গম্বুজের মতো একটা আকৃতি বিশিষ্ট একটি পেশি আমরা পেয়ে থাকি, যাকে বলা হয় ডায়াফ্রাম। ডায়াফ্রাম, ঠিক আছে। তো ইনহেলেশন বা প্রশ্বাসের শুরুতে এই ডায়াফ্রামের দেখবো যে কন্ট্রাকশন হয়, সংকোচন হয়। ডায়াফ্রামের কন্ট্রাকশন মানে সংকোচন হবে। এই ডায়াফ্রামের কন্ট্রাকশন হলে এটি স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে নিচের দিকে সংকুচিত হবে, বলা যেতে পারে এই ডায়াফ্রাম নিচের দিকে সংকুচিত হবে।
আর ডায়াফ্রাম নিচের দিকে সংকুচিত হলে সাধারণত আমরা বলতে পারি যে থোরাসিক চেম্বার রয়েছে। এর ফলে থোরাসিক চেম্বার, ভালো করে বুঝে বুঝে লিখবে, থোরাসিক চেম্বার মানে থোরাসিক কেজটাকে বোঝাচ্ছে। থোরাসিক চেম্বার বা থোরাসিক কেজ, তার ভলিউম বেড়ে যায়, ভলিউম increases, the volume of the thoracic cage generally increases, তাহলে তার ভলিউম বা আয়তনটা বাড়ছে, এই কেজের ভলিউম বাড়ছে। ঠিক আছে, একটু এইভাবে চিহ্নিত করছি আলাদা করে যে এটা বাইরের দিকে প্রসারিত হলে তার ভলিউম বা তার আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। জেনারেলি ইট ইজ বিলিভড, এটা বলা যেতে পারে যে দি ভলিউম ইনক্রিজেস অ্যান্টেরিও পোস্টেরিয়ারলি, ডায়াফ্রামের সংকোচনের ফলে থোরাসিক চেম্বারের যে ভলিউমের বৃদ্ধি হচ্ছে সেটা অ্যান্টেরিও পোস্টেরিয়ারলি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে অ্যান্টেরিও পোস্টেরিয়ার জিনিসটা কি? দেখো, অ্যান্টেরিয়র বলতে সাধারণত সম্মুখ দিকটাকে বলে, আর পোস্টেরিয়ার বলতে পশ্চাৎ দিকটাকে বলা হচ্ছে। একটু বুঝবে, এখানে আমাদের পৃষ্ঠতল হচ্ছে ডরসাল, আর আমাদের সম্মুখ বলতে আমার যে মুখটা তুমি দেখতে পাচ্ছ এটা অঙ্কীয়, আর স্বাভাবিকভাবে পেছন দিকটা হচ্ছে ডরসাল। তো এখানে অ্যান্টেরিও পোস্টেরিয়ার বলতে আমরা বলতে পারি যে এই অ্যান্টেরিয়ারলি এবং পস্টেরিয়ারলি, অর্থাৎ এই বরাবর সাধারণত আমরা বলতে পারি অ্যান্টেরিও পোস্টেরিয়ার ইনক্রিজ ইন ভলিউম অকার্স। এখানে অ্যান্টেরিয়ার বলতে অ্যান্টেরিয়ার, আমি পুরোটা লিখিনি, এএনটি লিখেছি, সম্মুখ প্রান্ত। পশ্চাৎ বলতে পোস্টেরিয়ার, অর্থাৎ পশ্চাৎ, অর্থাৎ এখানে ওপরের দিকটা হচ্ছে অ্যান্টেরিয়ার, নিচের দিকটা হচ্ছে পোস্টেরিয়ার। তাহলে ওপর এবং নিচ বরাবর, আমাদের ভাষায় ওপর এবং নিচ বরাবর অ্যান্টেরিও পোস্টেরিয়ার ইনক্রিজিং ভলিউম অকার্স ডিউ টু কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম। অপর দিকে এরপরে আমরা দেখব যে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। এবার দেখো, এটা আলাদা করে আলোচনার বিষয় সত্যি যে এই ইন্টারকস্টাল মাসল এর অবস্থান কি, কিভাবে থাকে, এর সংকোচনের ফলে এর আকার আকৃতির কি পরিবর্তন ঘটে। তো সেটা আলোচনা করতে গেলে সাধারণত আমরা দেখব বিভিন্ন বইয়ে সাধারণত ছবি দেওয়া রয়েছে, বিশেষ করে এই যে আমাদের রিব কেজ, ঠিক আছে, রিব কেজে যে বিশেষ করে রিবস যেগুলো, তার মাঝ বরাবর আমরা দেখব যে এইরকমভাবে এই পেশিগুলি অবস্থান করে। সাধারণত বাইরের পেশিগুলিকে বলা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস এবং ভেতরের গুলিকে বলা হয় ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আরও এটা গভীরে আলোচনা করলে সুস্পষ্ট হয়, তো আপাতত প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এটুকুই বোঝো যে একটি পেশি যার নাম হচ্ছে এক্সটার্নাল মানে বহিস্থ, এক্সটার্নাল বলতে বহিস্থ, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এই ইন্টারকোস্টাল মাসেল, এই মাসেল এরপরে সংকুচিত হয়, অর্থাৎ তার কন্ট্রাকশন হয়। এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল সংকুচিত হলে সাধারণত আমরা দেখব যে আবার ভলিউম ইনক্রিজ করে, অর্থাৎ থোরাসিক কেজ তার ভলিউম ইনক্রিজ করে। ভলিউম ইনক্রিজ, দেখো আমি এখানে শুধু কিন্তু লিখেছি ভলিউম ইনক্রিজেস বা বৃদ্ধি দেখানো হয়েছে, তো তোমরা অবশ্যই কিন্তু ভাষায় লিখবে, নাহলে পরে বুঝতে অসুবিধা হবে। সেটা হচ্ছে যে থোরাসিক কেজের ভলিউম ইনক্রিজ করে, ভলিউম ইনক্রিজ করে। এখানে যে ইনক্রিজটা দেখা যায়, যে বৃদ্ধিটা দেখা যায়, দ্যাট অকার্স অ্যাট ডর্সোভেন্ট্রাল অ্যাক্সিস। ডর্সোভেন্ট্রাল অ্যাক্সিস সেটা দেখাতে গেলে বলতে হয়, অর্থাৎ এই বরাবর এবং এই বরাবর প্রসারণের ফলে আয়তনের আমরা বলতে পারি যে বৃদ্ধি হয়। এইটা হচ্ছে ডর্সাল, এইটা স্বাভাবিকভাবে হচ্ছে ভেন্ট্রাল। ঠিক আছে, তো আশা করছি এবার বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে ডায়াফ্রামের কন্ট্রাকশনের ফলে থোরাসিক চেম্বারের ভলিউমের ইনক্রিজ দেখা যাচ্ছে, সেটা কোন অ্যাক্সিসে? অ্যান্টেরিও পোস্টেরিয়ার। আর সাধারণত আমরা বলতে পারি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের কন্ট্রাকশনের ফলে ভলিউমের ইনক্রিজ দেখা যাচ্ছে, সেটা কোন বরাবর? সেটা ডর্সোভেন্ট্রাল বরাবর, ডর্সোভেন্ট্রাল অ্যাক্সিস বরাবর। তাহলে এই যেমন থোরাসিক চেম্বারের ঠিক যতটা, দেখো এই ভাষাগুলো উল্লেখ করছি এবং এগুলো নিশ্চয়ই তোমরা যারা নোট ডাউন করছো বুঝে লিখছো, এগুলোই
ব্যবহার করতে পারো, যে থোরাসিক চেম্বারের ভলিউম যতটা ইনক্রিজ করে আমরা বলতে পারি যে ইট রেজাল্টস ইন ইনক্রিজ ইন সিমিলার ভলিউম অফ লাংস। লাংসের ভলিউমও একইভাবে, অর্থাৎ পালমোনারি ভলিউম অলসো ইনক্রিজেস, লাংসের ভলিউমও একইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। থোরাসিক কেজের পাশাপাশি পালমোনারি ভলিউম তার ভলিউমও ইনক্রিজ করে। পালমোনারি ভলিউম ইনক্রিজ করলে দেখো ভলিউম আয়তন বাড়লে প্রেশার কমবে। আমরা বলে থাকি ইন্ট্রা পালমোনারি প্রেশার। এবার ইন্ট্রা বলতে লাংসের মধ্যস্থ প্রেশারকে বলা হচ্ছে। জেনারেলি উই সে দ্যাট ইন্ট্রা পালমোনারি প্রেশার ডিক্রিজেস, আমরা বলতে পারি যে এটা অ্যাটমসফেরিক প্রেশার, অর্থাৎ বায়ুর চাপের তুলনায় সাধারণত এটা আরও কমে যায়। সো ইন্ট্রা পালমোনারি প্রেশার বলা যেতে পারে। ইন্ট্রা পালমোনারি বলতে এখানে লাংসকে বোঝাচ্ছে। ইন্ট্রা পালমোনারি প্রেশার কি বলবো, ডিক্রিজ করে। তাহলে যখন লাংস মধ্যস্থ প্রেশার কমে যাচ্ছে অ্যাটমসফেরিক প্রেশারের তুলনায়, অর্থাৎ বায়ুর চাপের তুলনায়, সো বেসিক্যালি এয়ার ইজ ফোর্সড ইন, অর্থাৎ বায়ু জেনারেলি বলপূর্বক প্রবেশ করবে উচ্চচাপ থেকে নিম্নচাপ। তো ইনহেলেশনের সময় আমরা দেখব যে এই ঘটনাগুলো ঘটে, যার জন্য প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন সমৃদ্ধ বায়ু গ্রহণ করে থাকি। এক্সপিরেশনের সময় আশা করছি আর আলাদা করে বলার দরকার নেই, প্রয়োজন পড়বে না। ঠিক যে আমরা এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, ঠিক তার উল্টো। তাহলে একটু এই জায়গাতেই আলাদা করে যদি দেখি, তাহলে ডিউরিং এক্সহেলেশন প্রথমেই আমরা বলবো যে ডায়াফ্রাম জেনারেলি রিল্যাক্সেস। তো প্রথমে আমি এক্সহেলেশনটা দেখাচ্ছি। এক্সহেলেশন বা আমরা বলতে পারি যে এক্সপিরেশন, এক্সহেলেশন বা expiration, and during exhalation CO2 is exhaled, CO2 is given out, exhaled। কিভাবে হয়, ঘটনাগুলো কি না, প্রথমেই আমরা দেখব যে ইন্সপিরেশন বা ইনহেলেশনের সময় ডায়াফ্রামের কন্ট্রাকশন দেখা গেছিল। এখানে প্রথমেই আমরা দেখব যে ডায়াফ্রাম ইট রিল্যাক্সেস বলতে দেখো বাংলায় বলি শিথিল হয়। রিল্যাক্সেস বলতে এখানে প্রসারণ অ্যাকচুয়ালি বোঝাচ্ছে না, শিথিল হয় বলতে নির্দিষ্ট আকৃতিতে ফিরে আসে। অর্থাৎ এখানে যে গম্বুজ আকৃতি বিশিষ্ট ডায়াফ্রাম যেটা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে গেছিল, সেটা আবার পুনরায় নিজের আকৃতিতে ফিরে আসে, নিজের অবস্থায় ফিরে আসাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ইট রিল্যাক্সেস। অ্যাজ এ রেজাল্ট থোরাসিক চেম্বার তার ভলিউম কি হবে, ভলিউম উইল ডিক্রিজ, তার ভলিউমটা কমবে। এবং অবভিয়াসলি এখানে যেমন ভাবে বেড়েছিল এখানেও কমবে। অর্থাৎ এই জায়গায় আমরা বলতে পারি যে প্রথমে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি অ্যাক্সিসে এই ভলিউম কমবে, স্বাভাবিক, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা দেখব যে এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল জেনারেলি রিল্যাক্সেস, কন্ট্রাকশনের জায়গায় আমরা বলতে পারি ইট রিল্যাক্সেস। তাহলে মুখ্য ঘটনা হচ্ছে যে যেগুলো ইন্সপিরেশনের সময় তার যে সকল পেশির সংকোচন দেখেছিলাম, এক্সেলেশনের সময় যেগুলি সাধারণত রিল্যাক্স করে, সেগুলি আমরা বলতে পারি যে তারা নিজের অবস্থায় ফিরে আসে, যার জন্য আবার ভলিউমের ডিক্রিজ হবে, আয়তন হ্রাস পাবে। এবং এই জায়গায় আয়তন হ্রাস পাবে আমরা বলতে পারি যে ডরসোভেন্ট্রালি, না বললেও চলে, উল্লেখ করা নেই, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে এর আগের বার যখন আমরা এইভাবে দেখেছি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এখানে এটা বলাই যেতে পারে যে এইভাবেই হ্রাস পাবে, ঠিক আছে। তো যখন ভলিউম কমছে তখন পালমোনারি ভলিউমও একইভাবে কমবে। থোরাসিক চেম্বারের ভলিউম যতটা কমবে, যতটা হ্রাস পাবে, তার পালমোনারি ভলিউম একইভাবে কমবে। পালমোনারি ভলিউম যদি কমে তাহলে ইন্ট্রা পালমোনারি প্রেশার বাড়বে। এখানে একটু বলে দেওয়া দরকার আছে যে এই জায়গায় যখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল রিল্যাক্স করছে, তখন ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল সেটা সংকুচিত হয়, কন্ট্রাক্টস,
শুধু এই পরিবর্তনটুকুই আমরা দেখতে পাচ্ছি, শুধু এইটুকু পরিবর্তনই দেখতে পাচ্ছি যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসের সংকোচনের ফলে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ পালমোনারি ভলিউম কমছে, ইন্ট্রাপালমোনারি প্রেশার বাড়ছে, আর ইন্ট্রাপালমোনারি প্রেশার যখন অ্যাটমসফিয়ারিক প্রেশারের তুলনায় বেড়ে যাচ্ছে, সো এয়ার ইজ বেসিক্যালি ফোর্সড আউট অফ দ্য লাংস। অর্থাৎ তখন আমরা বলতে পারি যে লাংস থেকে বলপূর্বক এই এক্সপিরেশনের সাহায্যে, এক্সহেলেশনের সাহায্যে CO2 অপসারিত হয়, বলা যেতেই পারে। তো আশা করছি এটা বুঝতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়, এর থেকে বিশেষ কিছু এখানে বলা নেই। দুটি তথ্য উল্লেখ করা রয়েছে, আমিও একটু স্বাভাবিকভাবে উল্লেখ করে দেবো, একটু দেখে নেবে, চিহ্নিত করে নেবে, কারণ এই ইনফরমেশনগুলোই একটু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ব্রিদিং রেট। আর নর্মাল পারসন জেনারেলি ব্রিজ অ্যাট আ রেট অফ 12 to 16 per minute। সো ব্রিদিং রেট অর্থাৎ শ্বাসকার্যের হার, ব্রিদিং রেট কত? 12 to 16 প্রতি মিনিট টাইমস প্রতি মিনিট, প্রথম কথা। দ্বিতীয় বলছে হাউ দিস ব্রিদিং রেট ইজ জেনারেলি মেজার্ড, কি কোন যন্ত্রের সাহায্যে এটা আমরা পরিমাপ করে থাকি? ইট ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ, আমরা বলতে পারি স্পাইরোমিটার নামক যন্ত্রের সাহায্যে আমরা শ্বাসকার্যের হার সাধারণত পরিমাপ করতে পারি। ব্যাস, এই দুটো ইনফরমেশন যেটুকু দেওয়া রয়েছে সেইটুকু যদি দেখতে পারো তাহলে যথেষ্ট। এটাকে একটু ঠিক রাখতে হবে। হ্যাঁ, মোটামুটি আমি দেখো একদম মেজারমেন্টটা সবার সকলের পক্ষে হয়তো ঠিক রাখা সম্ভব নয়, তোমরা পরে এটা আলাদা করে হয়তো অন্য কোনো সোর্স থেকে বা আমি যদি নোট যখন শেয়ার করব তখন তোমরা দেখে নেবে। এখন জাস্ট বুঝে নাও, ঠিক আছে জিনিসটাকে। আচ্ছা, মোটামুটি অনেকেই আমাকে জিজ্ঞেস স্যার একদম একই রকম করতে হবে? হ্যাঁ, একদম একই রকম করতে হবে। অর্থাৎ চেষ্টা করো একদম একই রকম করার। অর্থাৎ প্রথমে এরকম দুবার, তারপর ওপরে একবার, তারপর আবার একবার দিয়ে নিচে একদম যেমন করা আছে চেষ্টা করো। যারা করছো তারা চেষ্টা করবে যে একদম একই রকম করার, ঠিক আছে? প্রয়োজন আছে। আচ্ছা, তো শুরুতেই বলি যে এখানে লাংয়ের ভলিউম এবং তার ক্যাপাসিটি, দেখো ক্যাপাসিটি নির্দেশ করছে ক্ষমতাকে, আর ভলিউম বলতে লাংয়ের আয়তন। তো এখানে প্রথমেই বলি ব্যাপারটা একটু বুঝবে কি বলতে চাইছি। প্রথমেই বলতে চেয়েছে যে লাংয়ের মধ্যে কতটা পরিমাণ বলতে এখানে আয়তন, লাংয়ের ভলিউম মানে নির্দেশ করেছে কতটা পরিমাণ বায়ু প্রবেশ করে বা তার মধ্যে সাধারণত প্রবেশ করতে পারবে। এইটা সেই এক্স্যাক্ট ভলিউমটা যেটা সাধারণত হয়ে থাকে, যে পরিমাণটা, যে ভলিউমটা হয়ে থাকে সেইটা নির্দেশ করছে। কিন্তু এছাড়াও লাংয়ের ক্ষমতা রয়েছে। অনেক সময় আমরা বলপূর্বক আরও বায়ু হয়তো প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকি। তো স্বাভাবিক যে প্রশ্বাস এবং নিঃশ্বাসের মাধ্যমে যে ভলিউম অফ এয়ার, অর্থাৎ যে পরিমাণ বায়ু বা যে আয়তনের বায়ু সাধারণত আমরা গ্রহণ করি বা নির্গত হয়, সেটা হচ্ছে লাংয়ের ভলিউম।
কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বারবার বলছি যে বলপূর্বক সাধারণত গ্রহণ করে থাকি অতিরিক্ত বায়ু, আবার সাধারণত আমরা বলতে পারি যে অতিরিক্ত বায়ু বলপূর্বক নির্গত হয়ে থাকে। তো সেটা হচ্ছে লাংয়ের অ্যাকচুয়াল ক্যাপাসিটি, মানে তার ক্ষমতাটাকে নির্দেশ করছে। তো এখানে কিছু টার্মস আছে এবং টার্মসে কিছু ভ্যালু আছে, সেই পরিমাণটা কত, এই বুঝতেই পারছো যে ভলিউমটা কত জিজ্ঞেস করা হয়, লাংয়ের ক্যাপাসিটিটা কত সেটা জিজ্ঞেস করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই সাধারণত যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে টাইডাল ভলিউম। তো আমরা টাইডাল ভলিউম দিয়ে শুরু করি। টাইড কথার অর্থ হচ্ছে সাধারণত, আশা করছি সকলেই জানো। তো টাইডাল ভলিউম বলতে তোমরা যদি দেখো লেখা রয়েছে, এখানে লিখছি, হ্যাঁ, টাইডাল ভলিউম সংক্ষেপে লিখেছি টাইডাল ভলিউম। এই যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম, এটাকে বলা হয় টাইডাল ভলিউম। এর মান হচ্ছে 500 ml। তো এবার অনেকে বলে স্যার 500 ml কি করে? আচ্ছা চলো, এখান থেকে 2000 থেকে 3000 তার মধ্যে এইটুকু অংশ, তো আমি এটা আপাতত কল্পনা করতেই পারি যে এটা 500 ml, করা যেতেই পারে। এদিক থেকে কিছুটা বাদ যাবে, ওদিক থেকে কিছুটা বাদ যাবে, তাহলে স্বাভাবিকভাবে মানে 250 এদিকে বাদ দাও, 250 নিচের দিকে বাদ দাও, তাহলে 250 পড়ে থাকছে 500 ml। তো 500 ml আপাতত এইভাবেই কল্পনা করো, 500 ml 2000 থেকে 3000 তার মধ্যে এইটুকু হচ্ছে 500 ml। এবার জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে নর্মালি যখন আমরা ব্রিথ করি, নর্মাল এটা এই যে যেটা দেখতে পাচ্ছ এটা নর্মাল ব্রিদিংকে বোঝাচ্ছে, এইটুকু অংশ পুরোটা, এইটুকু, ওপরের গুলো নয় বা নিচেরটা নয়, ওপরের গুলো নয় বা নিচেরটা নয়, নর্মাল ব্রিদিং বলতে সাধারণ প্রশ্বাস এবং নিঃশ্বাসকে বোঝানো হচ্ছে। নর্মালি ইন্সপায়ার্ড অ্যান্ড এক্সপায়ার্ড ভলিউম অফ এয়ার, সেই ভলিউম অফ এয়ারটা কত? 500 ml। তাকে কি বলছে? টাইডাল ভলিউম। গো উইথ দ্য টাইড, ঠিক আছে, টাইডের সাথে বয়ে যাও। তো ওই জন্য বলছে টাইডাল ভলিউম, অর্থাৎ সাধারণ প্রশ্বাস এবং নিঃশ্বাসকে নির্দেশ করছে। তো এই গ্রাফটা যদি মাথায় রাখা যায়, মোটামুটি আমাদের এই ভ্যালুগুলো মাথায় রাখতে বিশেষ অসুবিধা হয় না, বা জিনিসটা কি সেটা বুঝতে অসুবিধা হয় না। প্রথমে এটা বুঝবো যে এইটা কি না, এটা ইটস ইন্ডিকেটস নর্মাল ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, বা নর্মাল ইনহেলেশন এবং এক্সহেলেশন, স্বাভাবিক প্রশ্বাস এবং নিঃশ্বাস, এইটুকু, ঠিক আছে। এরপরে বলছে সাধারণত আমরা যদি একটু অনেক সময় রেফারেন্স বইয়ের ভাষা দেখতে গিয়ে গুলিয়ে ফেলি, আবার এনসিআরটির ভাষায় আসলে অনেক সরল হয়ে যায়। তো যাই হোক, গুলিয়ে ফেলার কিছু নেই। বলছে এইটুকু অংশ, এটাকে বলা হচ্ছে আইআরভি। অর্থাৎ এর পরেই দেওয়া আছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এর পরিমাণ দেওয়া আছে 3000 ml মতো, অ্যাপ্রক্সিমেটলি 3000 ml মতো দেওয়া আছে। এইটুকু অংশ বাবা, হ্যাঁ, এইটা ঠিক রাখতে হবে, এইটুকু অংশ 3000 ml মতো আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবার বলছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি? বলছি অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ইজ ইনহেলড। তার মানে এটা হচ্ছে সাধারণ প্রশ্বাস বা নিঃশ্বাসে যেটুকু অ্যামাউন্ট আমি গ্রহণ করছি আর যেটুকু অ্যামাউন্ট আমি নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করছি। কিন্তু এছাড়াও বলপূর্বক যে ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইনহেলড, যে পরিমাণ বায়ু যেটা মূলত আমরা গ্রহণ করতে পারি, সেইটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। 3000 ml। তো আশা করছি এটা অসুবিধা হওয়ার কথা নয়, 3 থেকে 6, মোটামুটি 3000 ml মতো অ্যাপ্রক্সিমেটলি বোঝাই যাচ্ছে। তো আশা করছি এই জায়গায় কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এইবার এইখানেই চলে আসছি, একটু নিচের দিকে দেখবে একটা টার্ম পাবে, ঠিক আছে। একটা পেলাম টাইডাল ভলিউম, ঠিক আছে, কত? 500 ml, এখানে লিখে দিচ্ছি। একটা পেলাম আইআরভি মানে ইন্সপিরেটরি, মানে প্রশ্বাসকে বোঝে। এবার দেখো ওপরের দিক মানে প্রশ্বাস, এটা বুঝে নাও, এটা আগে বুঝে নাও। এখানে ওপরের দিকে যখন যাচ্ছি মানে এইখানেও ওপর মানে প্রশ্বাস, নিচে মানে নিঃশ্বাস, ঠিক একইভাবে ওপরের দিকে মানে প্রশ্বাসকে ইন্ডিকেট করছে আর নিচের দিকে মানে নিঃশ্বাসকে ইন্ডিকেট করছে। তো এটা আগে বুঝে নেবো। তো এই জন্য বলছে বলপূর্বক। এবার আমরা যদি রেফারেন্স বই দেখি একটু আলাদা ভাষা থাকে, সেটা হচ্ছে যে স্বাভাবিক নিঃশ্বাসের পর, এবার দেখো স্বাভাবিক নিঃশ্বাসের পর বলপূর্বক প্রশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বায়ু, সেটাকেই বলা হচ্ছে আইআরভি। এটা বইয়ের ভাষা, রেফারেন্স বইয়ের ভাষা, তো গুলোনোর কিছু নেই, ঠিকই আছে। এবার বলছে
এইটা প্রায় 3000 ml পেলাম। এরপরে একটা টার্ম একটু নিচের দিকে দেখবে, ক্যাপাসিটিতে দেখবে, ক্যাপাসিটি এখানেই বলে দিচ্ছি, ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এবার আমি একটু আগেই বলেছি লাংসের ক্যাপাসিটি কত, ধরে রাখার ক্ষমতা কত, লাংসের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে, মানে কত পরিমাণ বায়ু ধরে রাখতে পারে। তাহলে এক হচ্ছে আইআরভি, এটা বলপূর্বক গ্রহণ করেছে, প্লাস আমি যদি দেখি তাহলে এই টাইডাল ভলিউম এটাও তো আছে, এই যে এইটুকু অংশ, এইটুকু অংশ। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, দাঁড়াও একটু বুঝবে, এইখান থেকে এই আইআরভিটা প্লাস টাইডাল ভলিউমটা, এইটা প্রশ্বাসের মাধ্যমে তার ক্ষমতা গ্রহণ করার, প্রশ্বাসে, বলপূর্বক প্রশ্বাসের মাধ্যমে ক্ষমতাকে বোঝাচ্ছে, ক্যাপাসিটিকে বোঝাচ্ছে। তাহলে এক হচ্ছে বলপূর্বক প্রশ্বাসের মাধ্যমে এইটুকু, প্লাস এইটা তো অবশ্যই। ওই জন্য বলছে আইআরভি মানে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম, এইটা কত হচ্ছে, এটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে আইসি। তাহলে আইআরভি প্লাস, তাহলে 3500 ml হওয়ার কথা, এটা হিসেব বলছে, এটা আমার হিসেব বলছে। ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে আইআরভি প্লাস টাইডাল ভলিউম, তাহলে আইআরভি তার সঙ্গে টাইডাল ভলিউম, আমার হিসেব বলছে 3500 ml হওয়ার কথা। আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যদি এই পদ্ধতিতে প্র্যাকটিস করো কয়েকবার, এটাকে যদি ম্যাপ করে নিতে পারো, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে দেওয়া যায়। এবার কী ধরনের প্রশ্ন আছে সেটা আমি পড়ে আসছি, বা তোমরা নিজেরা যদি একটু এমসিকিউর বই দেখো তাহলে প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবে। একটা প্রশ্ন হচ্ছে এইটাই প্রশ্ন যে আইসি বলতে কি বোঝায়, আইআরভি প্লাস টাইডাল ভলিউম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর পরিমাণটা কত, এটা একটা প্রশ্ন। যাই হোক, আর এক ধরনের প্রশ্ন যেটা খুব কম আসে না বলতে পারো, সেটা হচ্ছে জিনিসটা কি, ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা কি, দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ইজ ইনহেলড উইদিন দ্য লাংস। ইনহেলড বলতে এবার দেখো এমনি এখান থেকে মুখস্থ না করে এখান থেকেও বলা যেতে পারে, আইআরভি প্লাস টিভি হচ্ছে আইসি, আইআরভি প্লাস টিভি হচ্ছে আইসি, সোজা কথা এটাই নির্দেশ করছে। আচ্ছা, চলে যাচ্ছি এরপরে সরাসরি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবার তুমি নিজে থেকে বুঝে যাবে, যারা বুঝেছো তারা এতক্ষণে বুঝে গেছো যে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কোনটা হওয়ার কথা। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম স্বাভাবিকভাবে এইটা হওয়ার কথা, ভেবে দেখো আমি ঠিক বলেছি কিনা। তাহলে কারণ আমি আগেই বলে দিয়েছি এটা নিঃশ্বাসকে ইন্ডিকেট করছে, তাহলে এইটুকু মানে এবার বলছে যে বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে, স্বাভাবিক নিঃশ্বাসের পর বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বায়ু, এবার যে পরিমাণ বলতে এইটুকু, তাহলে এইটুকু সাধারণত কত, ওই 1100 থেকে 1200, 1100 থেকে 1200, আমি 1100 লিখলাম, 1100 ml। এটা কি, এটা হচ্ছে ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে ইআরভি এই সাইডে লিখছি, হ্যাঁ, ইআরভি কত, 1100 ml। আশা করছি জিনিসটা কি বুঝতে পেরেছি, সেটা যদি বুঝতে পারি যে কি করে তৈরি হচ্ছে জিনিসটা, মানে আমি যে পদ্ধতিতে বলছি সেটা যদি বুঝতে পারো, তাহলে এটা ম্যাপ করে, এখানে আলাদা করে বোঝানোর কিছু নেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইসি মানে এক্সপিরেটরি, আইসির মতোই ইসি। তাহলে তোমরা নিজেরা, আমি আবার বলছি, যারা বুঝে গেছো তারা এমনি বলতে পারবে যে ইআরভি প্লাস টাইডাল ভলিউম, এইটা হচ্ছে ইসি। তাহলে ইসি সমান 1100 প্লাস 500, মানে ওই রাউন্ড অ্যাবাউট 1600 ml। এবার ইসি অ্যাকচুয়ালি কোনটা, ইসি মানে এক্সপিরেটরি ক্যাপাসিটি মানে ক্ষমতা, তার মানে এইটা প্লাস এইটা হচ্ছে ইসি, আর ইআরভি হচ্ছে শুধু এইটুকু, মাথায় রাখবে ইআরভি হচ্ছে শুধু এইটুকু, আমি কিন্তু পাশে এঁকে দিচ্ছি, ইআরভি হচ্ছে শুধু এইটুকু, আর ইসি হচ্ছে এইটুকু পুরোটা, অর্থাৎ টাইডাল ভলিউম প্লাস ইআরভি। আগে করার আগে এটা তো ম্যাপ করবে, কিন্তু আগে জিনিসগুলো বুঝে নাও। ভলিউম বলতে তুমি এখন আশা করছি এবার বুঝতে পারছো, ভলিউম বলতে বোঝা যাচ্ছে যে বলপূর্বক যতটুকু আমি আমার লাংস গ্রহণ করছে সেই ভলিউম অফ এয়ারটাকেও নির্দেশ করছে। কিন্তু লাংস ধরে রাখা ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি, লাংসের ক্যাপাসিটি কত,
সেটা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে সেটা আরও বেশি। সেটা কি টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, সেটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তো এইভাবে জিনিসটাকে করতে হয়, এইভাবে করতে হয়। এটার আর কোনো বিকল্প আমার জানা নেই। আমি যদি কেউ জানো আমাকে বলবে। হ্যাঁ, একটা আছে মুখস্থ বিদ্যা মানে তুখর থাকলে কোনো অসুবিধা হওয়ার কথা নেই, কিন্তু এটা হয় না। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এটা করা যায় না। তো আমি যেটা দেখাচ্ছি, যদি এটাকে বুঝে করে নিতে পারো তাহলে আমি বলবো যে এখান থেকে একটি কি দুটি যাই প্রশ্ন আসবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি, যাই আসুক সেটা করে আসতে পারবে। এখানে এই ভ্যালুগুলো বুঝতে হবে। ইসি সমান ইআরভি প্লাস টাইডাল ভলিউম, এগুলোকেও বুঝতে হবে। আর এগুলো একমাত্র এই ম্যাপ করে করেই সম্ভব। আচ্ছা, বলছে রেসিডুয়াল ভলিউম কোনটাকে বলছে? একটা আছে রেসিডুয়াল ভলিউম, আশা করছি দেখেছো সকলে। বলছে রেসিডুয়াল, দেখো রেসিডুয়াল কথার অর্থ হচ্ছে অবশিষ্ট। বলছে এটা লাংসের মধ্যে সবসময় থাকেই। রেসিডুয়াল ভলিউম সংক্ষেপে বলে আরভি। রেসিডুয়াল ভলিউম সংক্ষেপে বলে আরভি। এটা ওই 1100 থেকে 1200 এর বোঝাই যাচ্ছে মোটামুটি। ঠিক আছে, মোটামুটি একটা এখানে। আচ্ছা, একটু আমার এটা নিচে করা উচিত ছিল, সরি, আমার একটু ভুলে গেছে, সকলে একটু ঠিক করে নেবে। হ্যাঁ, এটা একটু নিচে করা উচিত, তাহলে নিচে করলে হয়ে যাচ্ছে 1100 থেকে 1200। ওটা ভুল করে ওপরে করে দিয়েছিলাম। 1100 থেকে 1200 ml আরভি। এবার বলছে এই রেসিডুয়াল মানে অবশিষ্ট। এটা বলছে একমাত্র মৃত্যুর পর এটা বেরোবে, মানে এটা থেকেই যায়। এটা সবসময় রেসিডিউ হিসেবে থেকেই যাবে, এটা সহজে বেরোবে না বা বলপূর্বকও বার করা সম্ভব নয়। তাহলে এটা কখন বেরোবে? একমাত্র মৃত্যুর পর এটা বেরিয়ে যাবে। ওইটাই বলছে রেসিডুয়াল ভলিউম। তাহলে ওইটি হচ্ছে এই নিচে 1100 থেকে 1200, 1100 থেকে 1200। আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি একটু দেখো, আমি আর ব্যাখ্যায় যাব না। বিশেষ ব্যাখ্যা রেখে তুমি তো মনে রাখবে না, ব্যাখ্যা বিশেষ মনে রাখবে না। যেটা মনে রাখবে পদ্ধতিটা মনে রাখবে, সেটাই যথেষ্ট। এফআরসি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে ফাংশনাল রেসিডুয়াল, আশা করছি সকলের সামনে বই রয়েছে, সবাই ফুল ফর্মটা দেখতে পাচ্ছ। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি দাঁড়াচ্ছে? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হবে না, ইআরভি প্লাস আরভি হবে। ইআরভি প্লাস আরভি হবে, ঠিক আছে? ঠিকই বলে ধরেছো, ঠিক আছে একদম। ওটা ঠিক করে নেবে, ওটা ইসি হওয়ার কথাই নয়, ইসিটা তো পুরোটা আছে, এটা ইআরভি প্লাস আরভিটা ধরা হয়েছে। আচ্ছা, এবার আসি ভাইটাল ক্যাপাসিটি। দেখো ভাইটাল ক্যাপাসিটিটা ভালো করে মনে রাখবে, ওই জন্য বলেছিলাম একরকম করবে। ভাইটাল ক্যাপাসিটিটা কি দেখো, ভিসি ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি কত দাঁড়াচ্ছে? দেখো ভেঙে ভেঙে করি। প্রথমে আইআরভি প্লাস টাইডাল ভলিউম প্লাস ইআরভি বলতে পারি। আইআরভি প্লাস টাইডাল ভলিউম প্লাস ইআরভি কি ঠিক আছে? কি ঠিক আছে বলা যেতে পারে? আইআরভি টাইডাল ভলিউম ইআরভি। অন্যভাবেও প্রকাশ করা যায়, এটাকে অন্যভাবেও প্রকাশ করা যায়, সেটা তোমরা বুঝতে পারছো। যাই হোক, তো এটা হলো ভাইটাল ক্যাপাসিটি। আরেকটা জানি না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা অলরেডি দেওয়া আছে কিনা এনসিআরটিতে। বলছে টোটাল লাং ক্যাপাসিটি কত হবে? কত হবে? কি বোঝা গেছে? পুরো লাঙের ক্ষমতাটাকে বোঝাচ্ছে। পুরো লাঙের ক্ষমতা কত? 6000 ml। কি ঠিক আছে? ওটা হচ্ছে টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে এইখান থেকে শুরু করে এইখানে, মানে বলপূর্বক নিঃশ্বাসের পর বলপূর্বক প্রশ্বাসের পর বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বায়ু লাঙের মধ্যে, লাঙের ক্ষমতায় বোঝাচ্ছে, লাঙের মানে ক্ষমতা রয়েছে, লাং ধরে রাখার ক্ষমতা রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ধরে রাখার না, ধরে রাখার নয়, বলপূর্বক প্রশ্বাসের পর বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বায়ু ত্যাগ করে, সেই ক্ষমতাটা, যে পরিমাণ ত্যাগ করার ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলছে ভাইটাল ক্যাপাসিটি। টিএলসি টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল মানে পুরোটাকে বোঝাচ্ছে, টোটাল বলতে 0 থেকে 6000। কি ঠিক আছে? কি ঠিক আছে বলো?